সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আমাদের আজকে সংবাদ সম্মেলন এটা আমাদের মূলত জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশের পর থেকে আপনারা জানেন যে আমরা সবসময় বলে এসেছি যে বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তে এবং নতুন রাজনৈতিক প্রক্রিয়ায় তরুণ যুবদের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের অধিকার এবং তাদেরকে সম্পৃক্ত করে যে রাজনীতির গল্প, যে রাজনীতির যাত্রা, সেটা জাতীয় যুব শক্তি করবে। এবং সেই লক্ষ্যে আত্মপ্রকাশের পর থেকে আমরা নানা কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আগামী 12 তারিখ আমরা আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশে প্রথমবার কোন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুব শক্তি সেই দিনটি উদযাপন করছে জাতীয় যুব সম্মেলনের মধ্য থেকে, যেখানে সারা বাংলাদেশের একটা অংশগ্রহণ নিশ্চিত করবে, সারা বাংলাদেশের তরুণদের একটা অংশগ্রহণ নিয়ে এই প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করছি। এই প্রোগ্রাম পরবর্তী আমাদের প্রস্তুতি, আমাদের প্রোগ্রামের মূল যে এজেন্ডা সেটা নিয়ে আমাদের আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম উনি বলবেন, এবং আমাদের সাংগঠনিক যে প্রস্তুতি এবং সাংগঠনিক যে পরিক্রমা সেই বিষয়ে আমাদের মুখ্য সংগঠক বলবে। তো আমরা শুরুতে আমাদের সাংগঠনিক যে অঞ্চল ভিত্তিক যে প্রস্তুতি এবং আমরা যেই ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি এবং যে নির্দেশনাগুলো আছে সেই বিষয়ে আমি আমাদের মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরাজ সোহেল ভাইকে অনুরোধ করছি কথা বলার জন্য। জি, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই সংবাদ সম্মেলনে আমাদের ডাকে আপনারা সাড়া দেওয়ার জন্য। আমরা বলতে পারি আমরা কোনো একটা রাজনৈতিক দলের যুব অঙ্গ সংগঠন হিসাবে আমরাই প্রথম আন্তর্জাতিক যে যুব দিবসটাকে আমরা এত বর্ণাঢ্যভাবে আমরা উদযাপন করতে যাচ্ছি। আমরা এখানে আমাদের সাংগঠনিক দিক নির্দেশনার পাশাপাশি এখানে কিন্তু আমাদের রাজনীতিক একটা গ্রুমিং এর ব্যাপারটা থাকবে। আমরা বারবারই দেখতেছি যে কোনো রাজনীতিক এসব অঙ্গ সংগঠনগুলো যুবদের এই বিশাল শক্তিগুলোকে একটা লাঠিয়াল বা পেটোয়া বাহিনী হিসাবে উদযাপন করা হয়, ওদেরকে দিয়ে এলাকায় শোডাউন করা হয়, চাঁদাবাজি করা হয়, ওদেরকে অনৈতিক কাজগুলোতে সম্পৃক্ত করা হয়। কিন্তু আমাদের জাতীয় যুব শক্তি, আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, আমাদের এই আলাপের বা আমাদের এই কার্যকারিতার একটা সুন্দর প্রতিফলন হচ্ছে আমাদের এই জাতীয় যুব সম্মেলন। এখানে আমরা চাই যুবকদেরকে তাদের দক্ষতা নিয়ে ওদের সাথে কাজ করার, ওদেরকে রাজনৈতিক কর্মশালাগুলোর মাধ্যমে ওদের রাজনৈতিক ভিশন, ওদের রাজনৈতিক মিশন গুলোকে অ্যালাইন করা। সেই ধারাবাহিকতায় আমাদের এই যে জাতীয় যুব সম্মেলন হচ্ছে, আমরা এখানে আমাদের 64টা জেলা সম্পৃক্ততা নিশ্চিত করতেছি। আমাদের জেলার যেসব সংগঠকরা আছে তারা এখানে বিভিন্ন কর্মশালার মাধ্যমে তাদের সাংগঠনিক দক্ষতা বাড়াবে। আর আমরা আশা করতেছি আমাদের অবশ্যই জাতীয় যুব সম্মেলনটা একটা মাইলস্টোন হয়ে থাকবে অন্যান্য রাজনৈতিক যুব সংগঠনের কাছে। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফরাজ সোহেল ভাইকে। আসলে সাংগঠনিক যে জায়গাটা আমরা নিজস্ব জনশক্তি আমাদের যারা আছে সারা বাংলাদেশ থেকে তাদের বাইরেও আমরা অন্যান্য আমাদের ভাতৃপ্রতিম যত সংগঠন আছে যুব সংগঠন তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এর বাইরে বাংলাদেশের যুবদের একটা বড় অংশগ্রহণ কাজ করে আমাদের যারা ভলান্টিয়ারিজম থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে ইনভলভ, তাদেরকেও আমরা দাওয়াত দিচ্ছি। এটা আসলে কোনো রাজনীতিক জায়গা থেকে এটা না, এটা যুবদের প্রতিনিধিত্ব জায়গা থেকে এই যুব সম্মেলন, যেখান থেকে আমাদের আগামী দিনের একটা যুবদের নির্দেশনা এবং যুবদের নিয়ে কাজ করে একটা গাইডলাইন এবং একটা পরিকল্পনা আমরা পেশ করব। সেই ধারাবাহিকতায় আরো আমাদের এখানে সব রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটি থেকে শুরু করে সব জায়গার মানুষকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি, এবং আমাদের সেই চেষ্টার প্রথম ধাপ হিসেবে কিন্তু এই আজকের আগামী 12 তারিখের আমাদের যুব সম্মেলনটা আমরা আয়োজন করছি। তো এই যুব সম্মেলন আমরা কেন করছি এবং এই যুব সম্মেলনের আসলে মূল বিষয়গুলো কি হবে সেই বিষয়ের উপর এখন আমাদের বক্তব্য এবং আমাদের যে পরিকল্পনা বিবৃতি সেটা পাঠ করবেন আমাদের জাতীয় যুব শক্তির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। সবাইকে ধন্যবাদ। বিজ্ঞপ্তি পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় যুব সম্মেলন 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় যুব শক্তি আয়োজন করতে যাচ্ছে জাতীয় যুব সম্মেলন 2025, যা অনুষ্ঠিত হবে আগামী 12ই আগস্ট মঙ্গলবার ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ কেআইবিতে। আন্তর্জাতিক যুব দিবস কেবল একটি প্রতীকী দিন নয়, বরং সমাজে যুবদের কণ্ঠস্বর শানিত করার পাশাপাশি তাদের ক্ষমতায়ন ও সার্বিক অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি নিশ্চিত করে। আন্তর্জাতিকভাবে পালিত এ দিবসের এবারের থিম লোকাল ইয়থ অ্যাকশনস ফর দ্য এসডিজিস অ্যান্ড দ্য বিয়ন্ড আমাদের স্মরণ করিয়ে দেয় যে সবচেয়ে শক্তিশালী পরিবর্তন স্থানীয় পর্যায় থেকেই শুরু হয়। এটি আমাদের চ্যালেঞ্জ করে যেন আমরা স্বীকার করি তরুণরা কেবল একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা নয়, বরং নিজেদের সম্প্রদায়ের পরিবর্তনের সক্রিয় চালিকা শক্তি, যারা সমস্যা সমাধান করছে, অংশীদারিত্ব করছে এবং এমন পদক্ষেপ নিচ্ছে যা টেকসই উন্নয়নের যে লক্ষ্য তা অর্জন করতে সহায়তা করে এবং সেই লক্ষ্যকে অতিক্রম করে আরো ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়। জাতীয় যুব শক্তি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল যুব সমাজের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে। ধর্ম, জাতি, ভাষা, অঞ্চল, লিঙ্গ বা সামাজিক প্রেক্ষাপট পটভূমি নির্বিশেষে আমরা বিশ্বাস করি প্রতিটি তরুণ সমাজ মর্যাদার দাবিদার এবং দেশের উন্নয়নে সমানভাবে অবদান রাখার অধিকার রাখে। 12ই আগস্ট দেশের প্রতিটি জেলা থেকে আসা যুব শক্তির ডেলিগেটেড নেতৃবৃন্দ একত্রিত হবেন। সঙ্গে থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, যুব সংগঠন সমূহ এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। আমাদের এই উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রতিটি প্রান্তরের যুব সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। আমরা এমন একটি বাংলাদেশ কল্পনা করি যেখানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারকে প্রতিস্থাপন করবে সততা, সেবা ও জবাবদিহিতা, যেখানে শিক্ষায়, কর্মসংস্থানে, উদ্যোক্তা তৈরিতে ও নেতৃত্বের সুযোগে শহর ও গ্রামের তরুণরা সমানভাবে সুবিধা ভোগ করবে, যেখানে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সংস্কৃতি, খেলাধুলা ও বাণিজ্যে তরুণদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত হবে, যেখানে বৈচিত্র্য উদযাপিত হবে এবং ধর্ম, জাতি বা লিঙ্গ প্রতিবন্ধকতার কারণে কোনো তরুণ বাংলাদেশে আর পিছিয়ে থাকবে না, যেখানে নীতি নির্ধারণ ও নেতৃত্বে তরুণদের সমান সম্মান ও স্থান থাকবে। জাতীয় যুব সম্মেলন 2025-এ আমরা উন্মোচন করব আমাদের বাংলাদেশের যুব ইস্তেহার। এটি কোনো দীর্ঘ কোনো নীতির কোনো প্রস্তাব নয়, বরং সরাসরি জনগণের একটি প্রতিশ্রুতিপত্র। সেই ইস্তেহারে জোর দেওয়া হবে সকলের জন্য মর্যাদা, সমান সুযোগ, সৎ নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের। সম্মেলনের শেষে আমরা নেব এক ঐক্যবদ্ধ যুব শপথ, যেখানে প্রতিটি অংশগ্রহণকারী অঙ্গীকার করবে যে তারা সরকারে, বিরোধী দলে বা সংসদের বাইরে যেখানেই থাকুক না কেন জনগণের আস্থা কখনো তারা ভঙ্গ করবে না এবং জনগণের সম্পদ কখনো তারা অপব্যবহার করবে না। এটি কেবল আরেকটি রাজনৈতিক অনুষ্ঠান নয়, এটি প্রতিশ্রুতির একটি মহাসমাবেশ এবং মূল্যবোধের ঘোষণা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচনের এক পদক্ষেপ। আমরা বাংলাদেশের সকল তরুণ নাগরিক সমাজ, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমকে আগামী 12ই আগস্ট মঙ্গলবার কেআইবি অডিটোরিয়ামে আমাদের সাথে থাকার উদারত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু জানতে চান? প্রত্যেকটি প্রোগ্রামে গিয়ে আমরা মিডিয়া কর্মীরা ভ্যাসের মধ্যে পড়ি, প্রথমত অনুমতির একটা বিষয় থেকে কার্ড দেওয়া হয় কিনা বা কার্ড দেয় কিনা এটাও জানে না। মিডিয়া কর্মীদের জন্য কতটা আসলে সংস্থাপনভাবে আপনাদের প্রোগ্রাম কভার করে এই বিষয়ে? দেখুন, আমরা যখনই 5ই আগস্টের পরে আমরা বলেছি যে বাংলাদেশে আমরা নতুন বন্দোবস্ত কায়েম করতে চাই, বাংলাদেশের মধ্যে আমরা গতানুগতিক যে রাজনীতি, সেই রাজনীতি আমরা পরিবর্তন ঘটাতে চাই,
আমরা যখনই সিস্টেম ভাঙার কথা বলেছি, আমাদের এই সিস্টেম এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট যারা রয়েছে তারা সকলে তরুণদেরকে পিছিয়ে দেওয়ার জন্য, তরুণরা যেন রাজনীতি থেকে যেন তারা বিমুখ হয়ে যায় সেজন্য কিন্তু তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে এবং বর্তমানেও তারা সক্রিয়। আমরা মনে করি যে আমরা যে পরিবর্তনের বয়ান নিয়ে যে আমরা বর্তমানে রাজনীতির ময়দানে আমরা আছি, সেই বয়ান অবশ্যই আমরা বাস্তবায়ন করতে পারবো সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে। কিন্তু আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা সেই রাজনৈতিক সহযোগিতা আমরা পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যে কোনো তরুণদের বা আমাদের যে এই গণঅভ্যুত্থানের যারা সম্মুখ সারে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে বিতর্কিত করার জন্য এমন কোনো শক্তি নাই যে আজকে তাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা তারা অব্যাহত রাখছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যখনই কিছু একটা করছে বা এনসিপি রিলেটেড যখনই কিছু একটা আসছে সেটা কিন্তু খবরের পাতার মধ্যে 7 দিন ধরে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য অনেক কিছুই কিন্তু অনেক গ্র্যাভিটিফুল বা অনেক গুরুতর অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু কখনো মিডিয়ার মধ্যে আসছে না। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কক্সবাজারের একটা ইস্যুকে সামনের মধ্যে আনা হলো এবং সেখানে মিথ্যাচার করা হলো বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে যে সেখানে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে এনসিপির যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের নাকি বৈঠক হয়েছে এবং সেই জিনিসটা মেইনস্ট্রিম সকল জায়গাতে প্রচার করা হলো এবং বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাসই করে নিয়েছে যে আসলে আমাদের এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারা সেখানে বৈঠক করেছেন এবং এটা কিন্তু একটি ভিন্ন বার্তা দেয়, এটি অবিশ্বাসের জন্ম দেয়। তো তরুণরা আমরা যখন সেখানে পরিবর্তনের কথা বলছি সেখানে তো অবশ্যই আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের সকল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেন আমাদের প্রতি সেই সহনশীল আচরণ যেন তারা প্রদর্শন করেন। তারা যদি এই ধরনের তরুণদেরকে রাজনীতির ময়দান থেকে মাইনাস করার জন্য তারা যদি এরকম উঠে পড়ে লাগেন সেটি বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। কারণ আমাদের ভুলে গেলে চলবে না, এই জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা কিন্তু সম্মুখ সারির দ্বারা নেতৃত্ব দিয়েছিল। এই কারণে কিন্তু আমরা গত 16 বছরের যে ভয়াবহ ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তো তরুণদেরকে যখন আবার এরকম ভাবে যখন মাইনাস করার চেষ্টা যখন চালানো হবে তখন এটার পরিণতি কিন্তু বাংলাদেশকে কিন্তু ভোগ করতে হবে। আমরা একটি নতুন বন্দোবস্তের কথা বলছি, একটি নতুন মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের কথা বলছি। তো সেই মর্যাদাপূর্ণ বাংলাদেশ বাস্তবায়নের সুযোগ তো আমাদেরকে দিতে হবে। সেই জন্য আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশের গতানুগতিক ধারা থেকে বের হয়ে কিন্তু আমরা যুবশক্তি, আমরা চাচ্ছি যে যুবশক্তি একটি যুবকদের প্ল্যাটফর্ম হবে যারা যুবকদেরকে নিয়ে তারা কাজ করবে। এই বাংলাদেশের মধ্যে যুব সমাজ 30 লক্ষ বেকার যুবক আজকে বাংলাদেশের মধ্যে আছে এবং এই সেই আমাদের বলে গেলে চলবে না, বেকারত্বের গণবিস্ফোরণ থেকেই কিন্তু এই গণঅভ্যুত্থানের সৃষ্টি। কিন্তু সেই তাদেরকে নিয়ে কাজ করার জন্য কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো যুব সংগঠন বাংলাদেশের মধ্যে কাজ করতেছে না। আমরা চাই যে আমরা যে নতুন কিছু করার বয়ান নিয়ে আমরা এসেছি, শপথ নিয়ে আমরা এসেছি, সেই সুযোগ যেন আমাদেরকে দেয়া হয়। গতানুগতিক জায়গা থেকে যে কোনো রাজনৈতিক যুব সংগঠনের মতো যুব শক্তি চাঁদাবাজি করবে, এই করবে সেই করবে, এগুলো করার জন্য তো আমরা আসিনি। আমরা পরিবর্তনের জন্য এসেছি। সেই পরিবর্তনের জন্য আমাদের সবার সহযোগিতা করা প্রয়োজন এবং আমরা চাই যে সেই ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সবাই যেন সত্যনিষ্ঠ একটা ভূমিকায় যেন তারা অবতীর্ণ যেন থাকে এবং তরুণদেরকে আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের নেতাকর্মী যারা কক্সবাজার গেছেন তাদেরকে আমরা জানি যে সাময়িকভাবে নোটিশে দেওয়া হয়েছে, যারা কি জন্য গেছে সেটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। আপনি কি জানেন কিনা আসলে তারা কেন গেছে? দেখুন, আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন সম্মুখ সারির এবং আমাদের এনসিপির যারা রয়েছেন তারা অবশ্যই মিডিয়া ট্রায়ালের শিকার এবং আমরা মনে করি যে মিডিয়াকে ব্যবহার করে আমাদের গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য অনেক অপশক্তি তারা বর্তমানে কাজ করছে। আমরা উদারত আহ্বান জানাবো দেশবাসীকে তারা যেন এই ব্যাপারে অবশ্যই যেন সতর্কতামূলক অবস্থানের জন্য তারা থাকে এবং আমরা বলবো যে এনসিপির পক্ষ থেকে কিন্তু অলরেডি জানানো হয়েছে যে আসলে তাদের শীর্ষ নেতৃবৃন্দ তারা কেন সেখানে গিয়েছিলেন। আপনারা জানেন যে গোটা জুলাই মাসে পদযাত্রা হয়েছে, সবাই অনেক ক্লান্ত এবং সবাই অনেক স্ট্রেসের মধ্য দিয়ে গিয়েছে এবং তারা ব্যক্তিগতভাবে তাদেরকে যে শোকজ দেওয়া হয়েছিল সেখানে তারা স্পষ্টভাবে তারা জানিয়েছেন যে তারা সেখানে অবকাশ যাপনের জন্য তারা সেখানে গিয়েছেন এবং সেই শোকজের জবাবও কিন্তু আমরা পেয়েছি এবং আমরা মনে করি যে এটিকে কেন্দ্র করে যে উদ্ভূত
উদ্ভূত যে গুজব ছড়ানো হয়েছে সেটি আসলে অপ্রত্যাশিত। আমরা মিডিয়ার কাছ থেকে সেগুলো আসলে আশা করি না। আমরা চাই যে নতুন বাংলাদেশের মধ্যে গণমাধ্যমে যে স্বাধীনতা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, সেই স্বাধীনতা যেন অবশ্যই যেন অব্যাহত থাকে। সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের একটা আস্থার জায়গা যেন হয়ে ওঠে গণমাধ্যম। ধন্যবাদ। দেখুন, আমি একটু যোগ করি, বিষয়টা এতদিন ঢাকাতে গণঅভ্যুত্থানের 1 বছর পালিত হচ্ছিল এবং জুলাই ঘোষণাপত্র প্রধানমন্ত্রী একটা পাঠ করবেন, তখন ঘোষণা ছিল এখানে 103 নেতা কর্মী যারা ছিলেন তারা গণঅভ্যুত্থানের সেক্রেটারি হিসেবে দায়িত্ব মানে দাওয়াত পেয়েছে। সে জায়গা থেকে সেখানে অন্তর্ভুক্ত না করে সরাসরি ঢাকার বাইরে উদয়নের জন্য কেন কক্সবাজার যাওয়া হলো এমন একটা বিষয়। দেখুন, আমাদের গত 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, সেখানে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যারা প্রতিনিধি তারা সেখানে উপস্থিত ছিলেন এবং আমাদের যারা কক্সবাজার যারা গিয়েছেন তারা সেখানে তাদের ব্যক্তিগত অবকাশ যাপনের জন্যই তারা গিয়েছিলেন। আপনারা জানেন যে দীর্ঘ একটা মাস গোটা 56,000 বর্গমাইলে আমাদের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা সেখানে সফর করেছেন। তাদের অনেক ক্লান্তি এবং অবসাদগ্রস্ততা সেগুলো দূর করার জন্য এবং অবশ্যই তাদের একটা স্ট্রেস রিলিজেরও একটা বিষয় ছিল, সেজন্যই তারা সেখানে গিয়েছিলেন। এই দিকটার ব্যাপারে আমার মনে হয় ইতিমধ্যেই তারা স্পষ্ট করেছেন তাদের যে শোকজ ছিল, সেই শোকজে তারা ফর্মালি জিনিসটা জানিয়েছেন যে তারা ব্যক্তিগত অবকাশ যাপনের জন্যই তারা গিয়েছেন সেখানে। জি, আপনার যে প্রশ্ন উত্তরটা ছিল যে মিডিয়া কর্মীদের বিষয়ে আমাদের অবস্থান কখন কখন আমার নিজেরও ফোন লাইভে ছিলাম, যাই হোক, এবং ওই একই সময় একটা ফোন হারিয়েছে এবং এমন আমার কাছে প্রায় 50টা অভিযোগ আছে, 50টি ফোন সেখানে আছে। নিরাপত্তা বিষয় কিভাবে নিশ্চিত করবেন? সাংবাদিকদের সুইটেবল প্লেস দেওয়া হবে কিনা, বা তাদের হচ্ছে এমন প্লেস দেওয়া হয় যেখান থেকে বের হওয়ার সুযোগ থাকে না, কেউ যদি টয়লেটে যায় সেই সুযোগটাও থাকে না, সেগুলো আপনারা নিশ্চিত করবেন। আচ্ছা, এটা অবশ্যই নিশ্চিত করা হবে। আর আমাদের জায়গা থেকে যেহেতু এটা প্রোগ্রামটা আমরা ওভাবে ডিজাইন করেছি, আমাদের যে মিডিয়া টিম আছে তাদের কাছ থেকে আমার পরামর্শ নিয়ে আপনার যে কথাগুলো ওটা আমরা ওভাবে আমাদের অর্গানাইজিং বাস্তবায়নকারী যে টিম আছে আমাদের তারা এটাকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে এটা নিয়ে কাজ করবেন। অনেক ধন্যবাদ। আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা একটু জাস্ট লাস্ট বলবো, সেটা হচ্ছে যে আমরা আপনাদের থেকে যেটা চাই, আমাদের 12 তারিখ বাংলাদেশে যে যুব সম্মেলন হচ্ছে, জাতীয় যুব সম্মেলন, আমরা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে মিডিয়ার সাপোর্ট থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের এবং যুবদেরকে আহ্বান জানাতে চাই এই যুব সম্মেলনে আসার জন্য, এবং আমাদের যে যুব ইশতেহার হবে এইটা নিয়েও আপনারা কথা বলবেন, কারণ এটা কিন্তু বাংলাদেশে প্রথমবার একটা যুব ইশতেহার একটা যুব সংগঠনের পক্ষ থেকে, এনসিপি যুব সংগঠন আমরা আন্তর্জাতিক যুব দিবসে সেটা আমরা প্রকাশ করছি। তো সেই বিষয়ে আপনাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে আশা করছি। অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। এইটা আসলে টেকনিক্যাল টিম কিভাবে করা যায় সেই পরামর্শটা নিতে পারি, বাট অ্যারেঞ্জমেন্ট কি হবে এটা দেখে আমাদেরকে বলতে হবে। এই মুহূর্তে আমি কোনো কমিটমেন্ট দিতে পারছি না। জি 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 যদি সেই পরিস্থিতি থাকে আমরা কথা বলে দেখবো, অবশ্যই আপনাদের পরামর্শ রইল। আরেকটি প্রশ্ন, আপনারা যেটি বলছিলেন যুব একটি সম্মেলন, এই সম্মেলনে কি রকম আপনারা যুবক যে বা তরুণ যে সম্মেলনে যুক্ত করবেন সেটি জানাবেন, এবং ইশতেহারে প্রধান আসলে কি আকর্ষণ থাকতে পারে সেই যুক্ত করার ব্যাপারটা। দেখুন, আমাদের আগামী 12 তারিখে যে যুব সম্মেলন, সেখানে আমরা মূলত বাংলাদেশের যুব সমাজের উদ্দেশ্যে আমাদের যে চিন্তা এবং নতুন বাংলাদেশে আসলে আমরা যুব সমাজকে নিয়ে কিভাবে চিন্তা করতেছি এবং তাদেরকে নিয়ে আমাদের যে পরিকল্পনা সেগুলো আমরা উন্মোচিত করব। এবং আমরা চাই যে বাংলাদেশের মধ্যে এই মূল যে চালিকা শক্তি যুব সমাজ, তাদেরকে নিয়ে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ধরনের কাজ কিন্তু করা হয়নি। কিন্তু দেখবেন যে এই যুব সমাজই কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সবার সামনে ছিল, তারাই কিন্তু রক্ত দিয়েছে, তারাই কিন্তু প্রাণ দিয়েছে।
কিন্তু তাদেরকে নিয়ে আসলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে সেই ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করতে দেখিনি। আমরা মনে করি যে তাদেরকে নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। বাংলাদেশের মূল চালিকা শক্তি যুব সমাজকে যদি আমরা এভাবে যদি আমরা ফেলে রাখি, তাদেরকে নিয়ে যদি আমরা কোনো ধরনের কাজ না করি, তাহলে রাষ্ট্রের আসলে অগ্রগতি আসলে কখনোই সম্ভব নয়। সেই জায়গা থেকে জাতীয় যুব শক্তি আগামী 12ই আগস্ট জাতীয় যুব সম্মেলনের মাধ্যমে যুবকদেরকে নিয়ে যুব শক্তির যে চিন্তা এবং পরিকল্পনা সেটি তারা ইস্তেহারের মাধ্যমে তারা প্রকাশ করবে।